ওকে, এবার দেখা যাচ্ছে এটা মনে হয় আমার মোবাইলটা একবার রিস্টার্ট করতে হবে, তাহলে মনে হয় ঠিক হবে। এখন তো রিস্টার্ট করার সময় নেই। তো এখানে যেটা বলে ভ্যারিয়েশন অফ মোমেন্টাম ওয়েন টু বডিজ অফ ইকুয়াল বাট ডিফারেন্ট মাসেস অর হ্যাভ, মানে সেম মাস থাকবে বা সেম ভেলোসিটি থাকবে, সেই ক্ষেত্রে মোমেন্টামের ভ্যারিয়েশন কী হবে সেটা দেখতে হবে। ধরো এইখানে একটা পার্টিকেল আছে তার মাস m1, আরেকটা পার্টিকেল আছে তার মাস m2। এই পার্টিকেলটা v1 ভেলোসিটিতে মুভ করছে, ওকে, আর এই পার্টিকেলটা v2 ভেলোসিটিতে মুভ করছে। তাহলে ওর মোমেন্টাম কত হবে? ওর মোমেন্টাম যদি p1 হয় তাহলে হোয়াট উইল বি দ্যাট ভ্যালু? m1 v1। আর ওর মোমেন্টাম কত হবে? m2 v2। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? শাগনিক সবাই দেখতে পাচ্ছ তো? গেহনা, সপ্তবর্ণা? ওকে, নাও let consider the mass of m1 and m2, let v1 is greater than v2। ধরো এর ভেলোসিটিটা, let v1 is greater than v2, এর ভেলোসিটিটা ওর থেকে বেশি। তাহলে কি হবে? জাস্ট p1 বাই p2 করে দাও। p1 বাই p2 করলে কি হবে? m1 v1, এটা m2 v2। এটা হচ্ছে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন গিভেন। দিস, তাহলে দেখো এখানে বলেছে that v1 is greater than v2। এই ক্ষেত্রে যদি if, এটা তো গেল, if m1 is equal to m2 equal to m, মানে যদি দুটোরই মাস সেম হয়, দুটো বডিরই মাস সেম হয়, দ্যাট মিন্স এইটাও m, এই m2 টাও m, দুটোই সেম মাস, তাহলে কি হবে? v1 বাই v2, mv1 বাই mv2, দ্যাট ইজ v1 বাই v2, mm কেটে যাবে। all of you understand? তাহলে যেটা হবে, as v1 is greater than v2, as you can write easily that p1 is greater than p2, yes or no? দেখো v1 is greater than v2 মানে কি? v1 by v2 greater than 1, আন্ডারস্ট্যান্ড? তাহলে v1 by v2 greater than 1, এখান এই স্টেপটা তোমাদের যদি কারো স্টেপ জাম্প বলে মনে হয়, সেটা মনে হবে না, এখান থেকে দেখলেই বুঝতে পারবে। দেখো v1 is greater than v2 হলে v1 by v2 greater than 1, তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছ? v1 by v2 is equal to p1 by p2, তার মানে p1 by p2 is greater than 1, তার মানে এটা মানেই তো এটা। all of you understand? বুঝতে পেরেছো? শাগনিক, দেব, ইন্দ্রনীল, ইয়াস, অভিষেক? ওকে, তার মানে দেখো এখান থেকে কি বুঝতে পারছো, কি কনক্লুশনটা আসলো? যদি দুটো বডি যাদের মাস সেম, মাস ইজ কনস্ট্যান্ট, যার ভেলোসিটি বেশি হবে তার মোমেন্টাম বেশি হবে। ইয়েস অর নো? দেখো v1টা কার ছিল? v1টা হচ্ছে ওর ভেলোসিটি, যার ভেলোসিটি বেশি তারই তো মোমেন্টাম বেশি হচ্ছে না। দেখো v1 ওয়াজ দ্য ভেলোসিটি অফ m পার্টিকেল, যার নাকি ভেলোসিটি v1 ছিল, তার মোমেন্টাম কত? p1। তো যার ভেলোসিটি বেশি তার মোমেন্টাম বেশি, সিম্পল। তাহলে এখানে p ভার্সেস m কার্ভটা কি হবে? মানে উপরে থাকবে মোমেন্টাম আর এখানে থাকবে তোমার ভেলোসিটি। সবাই লিখে নাও, এই y অ্যাক্সিস বরাবর আছে মোমেন্টাম আর x অ্যাক্সিস বরাবর আছে ভেলোসিটি। তাহলে p ভার্সেস ভেলোসিটি, মোমেন্টাম ভার্সেস ভেলোসিটির কার্ভটা কিরকম হবে? যার ভেলোসিটি বেশি হবে তার মোমেন্টাম বেশি। তারপরে দেখো যত ভেলোসিটি বাড়বে তত মোমেন্টামও বাড়বে। এখানে যদি ভেলোসিটি মোমেন্টাম এরকম বাড়বে আস্তে আস্তে। এন্ড পয়েন্ট টু বি নোটেড, তোমরা জানো p ইজ ইকুয়াল টু mv। তো যখন ভেলোসিটি 0 তখন p কত হবে? 0 হবে না? ইয়েস অর নো? তাই তো, দেখো v 0 হলে p ও 0, তার মানে যখন v 0 তখন p ও 0, তার মানে সেই পয়েন্টটা এইটা হবে।
এইভাবে কিন্তু কোনো এক্সপ্লেনেশন বইয়ে পাবে না, বুঝতে পারছো? যেই নোটস দেবো এই কন্ডিশনটা সেখানে নেই, এটা আমি বুঝিয়ে দিলাম। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? শাগনিক, ইন্দ্রনীল, গহনা, সপ্তবর্ণ। when v0 p0 হচ্ছে, আর যত ভেলোসিটি বাড়বে তত মোমেন্টাম বাড়ছে, দেখতেই পাচ্ছ। এখান থেকেও দেখতে পারো p is proportional to v। তার মানে এই কার্ভটা কিরকম হবে? এরকম। এই ক্ষেত্রে কি হবে? এই লাইন বরাবর কি আছে না, মাস ইজ কনস্ট্যান্ট, বিকজ দেখো এখানে সবখানেই মাসটা সেম ছিল, ওরও মাসে মোরও মাসে, তো এখানে কি হবে? দিস ইজ এ মাস ইজ কনস্ট্যান্ট, এম ইজ কনস্ট্যান্ট। রাইট ইট ডাউন। সবার লেখা হলে বলবে। সবার লেখা হয়েছে সপ্তবর্ণ, গহনা, ইন্দ্রনীল, দেবায়ু, দোকে। Now I am considering the second case. If the two particles have same velocity but different mass, ধরো এখানে m1 ওর মাস m1, ওর ভেলোসিটি v। এখানে আরেকটা পার্টিকেল আছে, ওর মাস m2 বাট ভেলোসিটি v আছে, তাহলে ওর মোমেন্টাম কত হবে? m1 into v। ওর মোমেন্টাম কত হবে? v2, m2 into v। These are the momentum of these two particles, তাই তো? তাহলে এবার তুমি বার করো ওদের মোমেন্টামের রেশিও কত হবে। p1 বাই p2 বার করো, কত হবে? m1v বাই m2v। if m1 is greater than m2, if m1 is greater than m2 মানে এর মাসটা ওর থেকে বেশি, it is heavier than that, that means if m1 is greater than m2, তার মানে কি হবে? then m1 by m2 is greater than 1। m1 by m2 is equal to কি? p1 by p2, তার মানে কি হবে? p1 by p2 is greater than 1, তার মানে কি হবে? p1 by p2 যদি greater than 1 হয় তার মানে কি হবে? p1 is greater than p2। all of you understand? বুঝতে পারছো? তার মানে যার মাস বেশি তার মোমেন্টাম বেশি হবে। দেখো এর মাসটা বেশি ছিল, তার দেখতে পাচ্ছ এর মোমেন্টাম বেশি হচ্ছে। তাহলে মোমেন্টাম ভার্সেস যদি মাসের একটা কার্ভ করো, t equals to mv, এইখানে ফার্স্টে m equal to 0 বসিয়ে দাও। if any body's mass is 0 তাহলে ওর মোমেন্টাম অলওয়েজ 0 হবে। দেখো, তার মানে প্রথম পয়েন্টটা হচ্ছে এইখানে। তারপরে কি দেখতে পাচ্ছ? যার মাস বেশি তার মোমেন্টাম বেশি। এখানে মাসটা ধরো এক্স অ্যাক্সিস বরাবর আছে, মাস যত বাড়বে মোমেন্টাম বাড়বে, মাস এখানে বাড়বে মোমেন্টামও বাড়বে। তারপরে এটা কিরকম হবে? দিস উইল লাইক দিস। এটা স্ট্রেট লাইন করে দিই আমি। এখানে কি কনস্ট্যান্ট আছে? মোমেন্টাম ভার্সেস মাসের, এটা তো স্ট্রেট লাইন হবে বিকজ অরিজিন দিয়ে যাবে, কারণ যখন m0 p0 হচ্ছে, তারপরে এটা কি হবে? স্ট্রেট লাইন হবে। সো এখানে কি কনস্ট্যান্ট আছে? ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। বুঝতে পারছো? দেখো দুটো পার্টিকেলই সেম ভেলোসিটিতে যাচ্ছিল, ইয়েস অর নো? সো হিয়ার v means velocity is constant। all of you understand? বুঝতে পেরেছো? এনি কোশ্চেন? কেউ কোনো কোশ্চেন করছিলে? বলো। আচ্ছা, নেক্সট পার্টে আমি যাব।
সবার লেখা হয়েছে? লেখা হলে আমাকে বলবে। লেখা হয়েছে? সবার একটু রেসপন্স দেবে। কার লেখা বাকি আছে একটু বলে। হ্যাঁ স্যার। ওকে। Now the second part is, ধরো দুটো পার্টিকেল ওর মাস m1 ভেলোসিটি v1, আর একটা পার্টিকেল ওর মাস m2 ভেলোসিটি v2, দুটোই ডিফারেন্ট, ওদের মাস ভেলোসিটি দুটোই ডিফারেন্ট। তো ওর মোমেন্টাম কত? p1 is equal to m1 v1, p2 is equal to m2 v2। ওর মোমেন্টাম এইবার বলে দিল দুটো ডিফারেন্ট মাস, দুটো ডিফারেন্ট ভেলোসিটি, দুটোটি ডিফারেন্ট ভেলোসিটি, বাট কন্ডিশন ইজ গিভেন দ্যাট the two particles have same momentum. The two particles have same momentum. So the two bodies have same momentum। উদাহরণ কিরকম হতে পারে সবার মনে হতে পারে এটা কি করে সম্ভব। ধরো এই পার্টিকেলটার মাস 20 কেজি, ওর ভেলোসিটি ধরো 10 মিটার পার সেকেন্ড, ওর মাস কত? 20 কেজি। ওর ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। বোর্ডে দেখা যাচ্ছে তো? ওকে। এই পার্টিকেলটার মাস ধরো 2 কেজি, বা ওর মাস ধরো ফর এক্সাম্পল ধরো 20, ওর মাস ধরো 50 কেজি, আর ভেলোসিটি ধরো 4 মিটার পার সেকেন্ড। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? ওর মাস কত? 20 কেজি, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। ওর মাস 50 কেজি, ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, আর ওটার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, আর ওর 4। দেখো দুটো ডিফারেন্ট মাস হচ্ছে কিনা, ওর 20 ওর 50, 20 50, ওর ভেলোসিটিও ডিফারেন্ট হচ্ছে 10 আর 4। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু ওদের মোমেন্টাম দেখো সেম হবে। ওর ক্ষেত্রে কত হবে? 20 ইন্টু 10 করো, ওর ক্ষেত্রে মোমেন্টাম কত হবে? 20 ইন্টু 10 করো, বেরোবে 200। ওরও মোমেন্টাম কত হবে? v2 50 ইন্টু 4 কত হবে? 200। ইয়েস অর নো? এবার একটা ইউনিট থাকবে, এই ক্ষেত্রে মোমেন্টামের ইউনিটটা আমি একটু পরেই বলবো। এক্ষেত্রে ইউনিটটা কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। এটাও কেজি মিটার পার সেকেন্ড। ইয়েস অর নো? এটা বই দেখলেও বুঝতে পারবে, এটা সেরকম বোঝানোর কিছু নেই। সবাই বুঝতে পেরেছো? তার মানে দেখো দুটো পার্টিকেলের বা দুটো বডির মাস আলাদা, ভেলোসিটি আলাদা, কিন্তু তাদের মোমেন্টামটা এক হতেই পারে। ইয়েস অর নো? গেহেনা বুঝতে পেরেছো? ইন্দ্রনীল? দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল, এটা দিয়ে বোঝালাম। এবার আমি এক্সাম্পলটা, হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? ওকে। এবার দেখো দুটো বডি, এবার আমি এগুলো মুছে দিচ্ছি, বিকজ ইট ওয়াজ গিভেন বাই মি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, সো দ্যাট তোমরা এটা বুঝতে পারো এটা কি করে সম্ভব। এইভাবেই সম্ভব, সেটাই দেখালাম। এবার যেটা বুঝতে হবে, এই ক্ষেত্রে p1 is greater than p2, sorry p1 is equal to p2, the two body have same momentum। তার মানে কি? p1 is equal to p2, তার মানে কি হবে? m1 v1 is equal to m2 v2। তার মানে m1 by m2 কত হবে? v2 by v1। Understand? Now if m1 is greater than m2, কি হচ্ছে দেখো, if m1 is greater than m2, এটা যদি হয়,
তার মানে কি m1 by m2 is greater than 1। দেখো m1 by m2 equal to এদিক দিয়ে আবার কি আছে v2 by v1। তার মানে m1 by m2 is equal to v2 by v1 এখানে দেখতে পাচ্ছ, আবার m1 by m2 greater than 1, তার মানে v2 by v1 is greater than 1 হবে। তার মানে কি হবে v2 is, এখান থেকে কি কনক্লুশন হচ্ছে, দ্যাট মিন্স v2 is greater than v1। yes or no? বুঝতে পেরেছো সবাই? তার মানে কি হচ্ছে দেখো, যদি ওর মাস বেশি হয়, হ্যাঁ কে কি বলছিল বলো? ও আচ্ছা সরি, এটা v2 by v1 হবে। তার মানে কি হচ্ছে দেখো, যার মাস বেশি, এখানে দেখো m1 is greater than m2, তো ওর মাসটা বেশি ছিল, m1 এই এই জিনিসটা বেশি ভারী ছিল, তো বেশি ভারী যখন ছিল এটা একটু বড় সাইজ দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওর সাইজ বড় মানে ওর মাস বেশি, আর ওর সাইজ ছোট করে দিয়েছি, তাহলে বুঝতে পারছো দেখে ওর সাইজ ছোট, তো ওর মাসটা বেশি ছিল, m1 is greater than m2। কি দেখতে পাচ্ছ, v2 is greater than v1, মানে কি ও আরো বেশি, যার মাস কম, এটা v2 কার ছোট মাসের ভেলোসিটি, ছোট মাসের ভেলোসিটি বেশি হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এটা আরো বেশি স্পিডে, স্পিডটা দেখানোর জন্য ডবল লাইন দিলাম। তার মানে এই ডবল লাইন দেখে বুঝতে পারছো ওর ভেলোসিটি বেশি, এটা সিঙ্গেল লাইন। তার মানে কি কনক্লুশন হলো, যদি দুটো বডি বা দুটো পার্টিকেলের সেম তোমার মোমেন্টাম হয়, এখানে কি ইম্পর্টেন্ট, দ্য টু বডি হ্যাভ সেম মোমেন্টাম। দুটো বডির যদি সেম মোমেন্টাম হয়, তাহলে যার মাস কম তার ভেলোসিটি বেশি হবে। ইয়েস অর নো? বুঝতে পারছো সবাই? আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? তাহলে এখানে মাস ভার্সেস ভেলোসিটির কি রিলেশন হবে, বা ভেলোসিটি মাস যাই বলো একই জিনিস, যার মাস বেশি হবে তার ভেলোসিটি কম হবে। দেখো এইখানে এইখানে কি অরিজিনাল আছে, মাস এর কম আছে, যত এক্স অ্যাক্সিস বরাবর মাস আছে, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, তো যত এদিকে যাবে কি হবে, মাসের অ্যামাউন্ট বাড়বে, যত এদিকে যাবে মাসের ভেলোসিটি যত কমবে, দেখতেই পাচ্ছ যার মাস বেশি তার ভেলোসিটি কম, যত এদিকে যাবে ভেলোসিটি কমবে, আর যত এদিকে যাবে যত মাস কমবে তত ভেলোসিটি বাড়বে। তাহলে এর কার্ভটা কিরকম হবে, না এরকম হবে। বিকজ এই লাইন দিয়ে যদি যাও, তাহলে কি হচ্ছে দেখো, এখানে লেখাটা আছে, দেখো যত মাস বাড়ছে ভেলোসিটি কমছে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? এটা আরো এখানে আরো স্টিফ হবে, যত মাস বাড়ছে ভেলোসিটি কমছে। ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই ক্ষেত্রে কি আছে সেটা লিখতে হবে, প্রত্যেকটা কার্ভেই দেখবে কে কনস্ট্যান্ট আছে সেটা লিখতে হবে। সো পি মানে মোমেন্টাম, হিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সবাই লিখে নাও এটা। আচ্ছা আমি ডেটাবেসে তোমার আমার ল্যাপটপে সবারই নাম ঠামগুলো সব সেভ করে রাখছিলাম, তো আমার একটা রিকোয়েস্ট, এখন তো নতুন মেমোরি কার্ড নিয়ে এসেছি, তো সবাই না আবার একটু রিপিট করে আজকে ক্লাসের শেষে একটু মনে করে ইমেল আইডিগুলো আবার আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে পাঠিও এই 727 নাম্বারে।
আমি সব সেভ করে রাখবো, কারণ আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব রেকর্ডিং ভিডিওগুলো সবাই তাহলে দেখতে পারবে। ওই ইমেল আইডিটা দেবো, আরেকবার একটু বললাম, সবাই একটু ইমেল আইডিটা আজকে ক্লাসের শেষে লিখে দিও। এই নাম্বারই 727 নাম্বারে। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ, তোমাদের যে ইমেল আইডিগুলো আমাকে মানে আগে দিয়েছিলে যারা যারা, কিন্তু আমি এনিহাও ওটাতে কাজ সেভ করতে পারিনি। আজকে আমি ল্যাপটপে সেভ করে রাখবো, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করবো ওগুলোর সাথে শেয়ার করে দেবো। তোমরা একটু ইমেল আইডি, জিমেল আইডিটাই দেবে, জিমেলে যে ইমেল আইডি থাকে সেটাই। আর প্রসেসটা তো তোমাদের বলেছিলাম, ইউটিউবে ঢুকবে, ইউটিউবে ঢুকে সাইন ইন করতে হয় ফার্স্টে। ঠিক আছে, সাইন ইন না করলে হবে না। যেই সাইন ইন করবি ইমেল আইডি দিয়ে, তখনই আমার ভিডিও প্রাইভেট ক্লাস ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে, আপাতত কয়েকটা ভিডিও যে কটা তোমাদের দিয়েছিলাম পাবলিক করে রেখেছি, যাতে অসুবিধা না হয়। এই কদিন পর থেকে আমি সব প্রাইভেট, কয়েকটা ম্যাক্সিমামই প্রাইভেট করে দেবো। তার ফলে তোমার ইমেল আইডিটা দিয়ে ঢুকবে, ওটাতে শেয়ারিং করা থাকবে, পেয়ে যাবে। আচ্ছা, এটা সবার লেখা হয়ে আছে। হ্যাঁ স্যার। আমি একটা কোশ্চেন করবো, আগে সবার থেকে আমি বুঝবো কার কি জানা আছে। কারণ 9-10-এই তোমরা এগুলো পড়েছিলে, সবার লেখা হয়ে গেছে তো। নাও অল অফ ইউ টেল মি অ্যাবাউট নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। থার্ড ল এখন বলতে হবে না, আগে প্রথম ফার্স্ট লটা কেউ একজন বলো। হোয়াট ইজ নিউটনস ফার্স্ট ল? বলো। নাইনের জিনিস তো এগুলো, 9-10-এ পড়েছিলে। সবাই। স্যার ফার্স্ট লটা হলো যে কোনো একটা অবজেক্ট যখন মুভ করতে থাকে সেটা সবসময় মুভ করতে যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে স্টপ করা হচ্ছে। হ্যাঁ, আর একটা পার্ট হলো ফার্স্ট ল এর, একটা পার্ট হলো। আর আর স্যার ওই অবজেক্টটা মোশনেও থাকবে যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হবে, হ্যাঁ, ওটা তো মানে বললো। নিজে স্টেডি থাকবে, হ্যাঁ। আনরেস্টেড। হ্যাঁ, রেস্টে যখন থাকবে, এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে ও রেস্টেই থাকবে। ওকে, আমি এবার এটা মুছে দিচ্ছি। নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, এটি তোমার ছোটবেলা থেকে পড়ে আসছো, 9-এও ছিল। ফার্স্ট ল কি বলছে না, একটু জাস্ট ভার্বালি একটু বলে রাখছি, তোমরা সম্ভবত জিনিসটা বুঝবে। যে ফার্স্ট ল বলছে এভরি বডি কন্টিনিউস in the state of rest or uniform motion in a straight line unless it is compelled by some external force to change that state। মানে কি, যদি কোনো বডি স্টেট রেস্টে আছে, ধরো এই এর ফিজিক্সটা ফিজিক্যালি বোঝো আগে। নিউটনের ফার্স্ট ল, ও রেস্টে আছে যতক্ষণ না ইট ইজ ইন রেস্ট, যতক্ষণ না বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স ওর উপর অ্যাপ্লাই করবে, ততক্ষণ ও কিন্তু রেস্টেই থাকবে। ক্লিয়ার? ও ওর স্টেটটা চেঞ্জ হবে। তার মানে এই রেস্টে থাকার প্রপার্টিটা কি? ইট ইজ এ ইনার্শিয়া। আজকে বলেছি, তাই তো। ইট ইজ অ্যান প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ এ পার্টিকুলার বডি continues to maintain that state. It is comes from the property, which property? ইনার্শিয়া থেকেই আসে। এই ক্ষেত্রে পার্টিকুলার এই কেস এটা কি, রেস্ট ইনার্শিয়া। তো রেস্ট ইনার্শিয়া, এবার রেস্ট কন্ডিশনটা ডিস্টার্ব কখন হবে? যখনই তুমি বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করবে। তো বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? ও মুভ করতে থাকবে। তো ফার্স্ট ল এটাই বলছে, যতক্ষণ না বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করবে ততক্ষণ ও রেস্টে থাকবে। তার মানে কি, বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করলে ও মুভ করতে শুরু করবে। ইয়েস আর নো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। আরেকটা সেকেন্ড থিং, আরেকটা আছে মোশনে আছে। ধরো কোনো জিনিস মোশনে আছে,
কি বলছে, ইট ইজ আন্ডার মোশন, যদি বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে ও মোশনেই থাকবে। এই যে প্রপার্টিটা, ও মোশনে থাকার প্রপার্টিটা, এটাও তো আসছে ইনার্সিয়া থেকে, তাই না? এটা কি বললাম, এটা কোর ইনার্সিয়া, ইট ইজ হচ্ছে মোশনাল ইনার্সিয়া, তাই তো, ইনার্সিয়া মোশন। তো এই যে তার মানে কি, বাইরে ওর যদি মোশনটাকে বন্ধ করতে হয় বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে ও মোশনেই থাকবে। ক্লিয়ার? তো তার মানে কি দেখো এখানে কোথায় আসছে, এই যে গাড়িতে ব্রেক মারা হয়, এই গাড়িতে ব্রেক দেওয়া হয়, এর মানে কি, ও যেই মোশনে যাচ্ছে তার ব্রেক দিয়ে কি হয়, তার অপোজিট দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, তারপরে ও থামে। ব্রেকটা কি করছে দেখো, ব্রেকটা আলটিমেটলি একটা ফোর্স অ্যাপ্লাই করছে। ব্রেক ইজ নাথিং বাট এ ফোর্স অ্যাপ্লাইড ইন দ্য opposite direction of force of motion। আন্ডারস্ট্যান্ড? তার মানে বুঝতে পারছো গাড়ি কি করে থামানো হচ্ছে, বাইরের থেকে ফোর্স, তার মানে কি বাইরের থেকে ওর মোশনটাকে ডিস্টার্ব করার জন্য, মোশন কন্ডিশনটাকে বন্ধ করার জন্য বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। সেই ফোর্সটা কি, একটা এক্সাম্পল দিলাম, ব্রেকের মাধ্যমে কি দেখো, যত যদি তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করো ও চলতেই থাকবে। আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে এটা? একটু রিপ্লাই দেবে সবাই। এটা এটার ফার্স্ট পার্ট। মোশনের আরেকটা পার্ট আছে সেকেন্ড পার্ট, সেটা আমি বলছি, সেটা তো পড়লে খুব খুব একটা বোঝা যায় না। দ্যাট ইজ, কি বলছে, ইউনিফর্ম মোশন, this law states that every body continues in its state of rest or uniform motion in a straight line। এই দেখো মোশনটাকে ডিস্টার্ব করার দু রকম প্রসেস আছে। এক নম্বর, ওকে থামিয়ে দাও, তাহলে কি হবে, ও ধরো এখানে ভি ভেলোসিটিতে যাচ্ছিল, আগে ভি ভেলোসিটিতে মুভ করছিল, ইট ওয়াজ ইনিশিয়ালি মুভিং উইথ এ ভেলোসিটি ভি ইন দিস ডিরেকশন। তো তুমি যদি বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে কি হবে, ও ভি ভেলোসিটিতেই মুভ করতে থাকবে। এবার থামাতে গেলে কি হলো, বাইরে থেকে একটা ফোর্স দিলে তখন থেমে গেল, মানে এটা মোশনে ছিল, রেস্ট চলে আসলো, তখন ওর ভেলোসিটি কত হলো, জিরো। তার মানে কি, সবাই বন্দি দেখো, এই ভেলোসিটির চেঞ্জটাকে সবাই নোট করো, ও ভেলোসিটি ভি থেকে জিরো হলো। এবার 12 এর লেভেলে ঢুকে যাচ্ছি, মানে ক্লাস 11 এর লেভেলে, 9 10 এর সাথে এখানেই পার্থক্য। ভেলোসিটি আগে যেটা ছিল সেইখান থেকে জিরো হলো, তো এই ক্ষেত্রে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হলো, তাই তো? তার মানে কি হলো, ভেলোসিটি চেঞ্জের জন্য আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হলো। সবাই বুঝতে পারছো এখানে? এখান থেকে কিন্তু ফার্স্ট ল থেকে আস্তে আস্তে সেকেন্ড লয়ে ঢুকে যাচ্ছি, সেকেন্ড লর কনসেপ্টে আস্তে আস্তে চলে যাচ্ছি। দেখো তাও এটা এখনো ফার্স্ট লতেই আছে, ফার্স্ট লর সেকেন্ড পার্টটা পড়াবো। তার মানে কি, তুমি ব্রেকের মাধ্যমে ভেলোসিটি চেঞ্জ করছো, তার মানে কি বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করে কি করা হয়, মোশনের ক্ষেত্রে ভেলোসিটিটাকে চেঞ্জ করা হয়। তার মানে তুমি যদি বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করো ওর কোনো ভেলোসিটি চেঞ্জ হবে না। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়াস অভিষেক, সাগনিক, ইন্দ্রনীল? আনলেস ইউ অ্যাপ্লাই এনি ফোর্স দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ভেলোসিটি। এইটা এক ধরনের ফোর্স, ফোর্সের একটা এক্সাম্পল দেখালাম, কারণ কি এটা একটা খুব কমন এক্সাম্পল, যে গাড়ি থামানো হয়, তো সেখানে ফোর্স অ্যাপ্লাই করে ভেলোসিটিটাকে জিরো করা হয়, এটা এক ধরনের ফোর্স। বা আরেকটা ধরো, গাড়িটা এখানে আছে, গাড়িটা চলছে, তুমি এই দিকে ব্রেক দিলে না, আরো এক্সট্রা ফোর্স দিলে, এর উদাহরণটা কি, হোয়াট ইজ দ্যাট এক্সাম্পল? এই ক্ষেত্রে তুমি অ্যাক্সেলারেটরে পা দিয়ে দিয়েছো, মানে অ্যাক্সেলারেশন করেছো, মানে কি গাড়ির মোশনের দিকে ফোর্স দিয়েছো। ঠিক আছে? তাহলে কি হবে, ওর আগে ছিল ভেলোসিটি ধরো ভি, এটা বেড়ে ভিটা আরো বেড়ে যাবে, ভি প্লাস ভি ড্যাশ হয়ে যাবে, মানে ভেলোসিটিটা বেড়ে গেল আরো। ইয়েস অর নো? তার মানে কি হলো, এখানে দেখো ভেলোসিটি চেঞ্জ হলো কি না, দেয়ার ইজ এ চেঞ্জ ইন ভেলোসিটি। আগে ভি ছিল, ভি প্লাস ভি ড্যাশ হলো, তো চেঞ্জ ইন ভেলোসিটি কত, ভি ড্যাশ ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি।
তার মানে কি, ফোর্স অ্যাপ্লাই করার ফলে এবার ফার্স্ট লটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে, দুটো এই 2 নম্বরটার দুটো পার্ট আছে। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে মোশনের দুটো জিনিস করা যায়। 1 নম্বর দেখো, মানে এর একদম কমন যেটা পারসেপশন, দ্যাট ইজ এক্সটার্নাল ফোর্স, কোনো একটা বডি যদি মোশনে থাকে বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করলে তার মেন ফান্ডামেন্টাল জিনিস কি চেঞ্জ হবে, না তার ভেলোসিটিটা চেঞ্জ হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? By applying force F on a moving body, দেখো, what is the effect of application of force on a moving body? কি হবে এটার অ্যান্সার? হোয়াট ইজ, সবাই শুনতে পাচ্ছে? সাগনিক, ইন্দ্রনীল, না? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স অন এ মুভিং বডি? এটা এইটা কোত্থেকে শিখতে পারছো? এটা তোমার নিউটন ফার্স্ট ল থেকেই কিন্তু শিখতে পারছো, আর কিছু না। ফার্স্ট লর সেকেন্ড পার্টটা থেকে, মানে মোশনের ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স এফ অন এ মুভিং বডি, কি হবে অ্যান্সার? velocity will velocity of the body will change. Understand all of you? বুঝতে পেরেছো? So what is the effect of application of force on a moving body? The velocity of the body will change. তো এই ক্ষেত্রে বুঝতে পারলে, আর এটাও তো এক ধরনের ভেলোসিটি চেঞ্জই হচ্ছে না, ব্রেক দিয়ে থামিয়ে দিচ্ছ, দেখো ভেলোসিটি চেঞ্জ হলো। সো ইট ইজ দ্য কমন পার্সপেক্টিভ। কোনো বডি যদি মোশনে থাকে তার উপর ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, ভেলোসিটি চেঞ্জ হবে। এই যে অ্যাক্সেলারেশন দেখলে, এটাই কিন্তু ফার্স্ট ল থেকে আসছে। 1 নম্বর ক্ষেত্রে দেখতে পারলে বাড়িটা থামিয়ে দিল, আর এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন। তার মানে কি, এবার লুক এট দ্য পিকচার, যদি তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে কি হবে, কোনো ভেলোসিটি চেঞ্জ হবে না। সেটাই তো ফার্স্ট ল বলছে, তাই না? সেটাই বললাম। আন্ডারস্ট্যান্ড? দেখো, ফোর্স অ্যাপ্লাই না করলে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যাপ্লিকেশন অফ নো ফোর্স, কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করে তাহলে কি হবে, কোনো ভেলোসিটি চেঞ্জ হবে না। তার মানে ও সেম ভেলোসিটিতে মুভ করতে পারবে। তাহলে বোঝা গেল সেকেন্ড ফার্স্ট লটা সবার? তো এখানে কি বলছে, সো দ্যাট দ্য ফোর্স ইজ দ্য এজেন্সি which changes the state of rest or uniform motion. এখানে ফোর্সটা কি করছে, এটা সবাই লেখা হয়ে গেলে বলবে। এই ভেলোসিটি চেঞ্জ মানে কি? ভেলোসিটি চেঞ্জ মানে কি, ইউনিফর্ম ভেলোসিটি মানে কি বলতো, কনস্ট্যান্ট ভেলোসিটি। তো ফোর্স অ্যাপ্লাই করে কি হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ভেলোসিটি ভ্যারি করছে মানে কি, ইউনিফর্ম থাকছে না। সো ইউ ক্যান রাইট ইট অ্যাজ ইট নাও। এখানে আমি ওপরের দিকে লিখে দিচ্ছি, force is an agency which changes the state of rest or uniform motion. দেখা যাচ্ছে এখানে?
rate of rest or uniform motion. এই রেস্ট কথাটা কোথায় আসছে বলো? রেস্ট একটা প্রথম কেস, এই কেসটা হচ্ছে রেস্ট। আর ইউনিফর্ম মোশন কোনটা? সেকেন্ড পার্ট। দেখো ভেলোসিটি চেঞ্জ মানে কি আর ইউনিফর্ম থাকছে না। ক্যামেরাটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে পরিষ্কার দেখতে পারো। এবার মনে হয় সবাই দেখতে পাচ্ছ, তাই তো? ফোর্স ইজ অ্যান এজেন্সি which changes the state of rest or uniform motion. Write it down. সো ফার্স্ট ল থেকে কি পাচ্ছ দেখো, প্রথম ফার্স্ট ল থেকে কি পাওয়া যাচ্ছে? ফার্স্ট ল গিভস ইউ অ্যাবাউট দ্য আইডিয়া অফ দ্য ফোর্স অর কনসেপ্ট অফ দ্য ফোর্স। উই গেট অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ দ্য ফোর্স। ফোর্সের মেজারমেন্ট সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া পাচ্ছি না। উই জাস্ট কাম টু নো অ্যাবাউট দ্য ফোর্স, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ফোর্স ইজ। ফোর্সের ক্যালকুলেশন কি কিছু আছে? কত ফোর্স দিতে হবে সেসব কিছু পাচ্ছি না, জাস্ট একটা কোয়ালিটেটিভ আইডিয়া অ্যাবাউট দ্য ফোর্স পাচ্ছি। তো ফার্স্ট ল গিভস ইউ a qualitative definition or conception of force. So first law, আচ্ছা দেখা যাচ্ছে, first law of motion gives a qualitative definition or qualitative concept, qualitative concept of force. কোয়ালিটেটিভ মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফোর্স ইজ, ওর কোয়ালিটিটা কি। এর কোয়ান্টিটেটিভ কোনো ডেফিনেশন পাচ্ছ না। কোয়ান্টিটেটিভ মানে ফোর্সটা কি করে মেজার করবে তার সম্বন্ধে কোনো আইডিয়া দিয়েছে? দেয়নি। জাস্ট হোয়াট ইজ ফোর্স ইজ, কিভাবে কি কোন ক্ষেত্রে ফোর্সটা কিভাবে কাজ করে, ফোর্সের এফেক্টটা কি, সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে। সো দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ফার্স্ট ল অফ মোশন গিভস দ্য কোয়ালিটেটিভ কনসেপ্ট অফ ফোর্স। বা কোনো কোনো বইয়ে লিখেছে কোয়ালিটেটিভ ডেফিনেশন, একই জিনিস। এই কনসেপ্টটা বললে আরো বেশি ভালো হয়। যেখানেই কোয়ালিটেটিভ দেখবে, কোয়ালিটেটিভ ডেফিনেশন আর কোয়ালিটেটিভ কনসেপ্ট অফ ফোর্স কে দেবে? না ফার্স্ট ল দেবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? বোঝা গেছে? এটা একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে আমি চলে যাব প্রবলেমে। ওই তোমাদের প্রবলেম ছিল না ওই গত দিনের প্রজেক্টাইলে, কত অবধি হয়েছিল একবার আমাকে বলো। এটা সবার লেখা হয়ে গেছে তো?